আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম। টিসিটা আনলাম এই জন্য যেন অনন্যার সাথে আমার আর দেখা না হয়। তারপর চাকরি খুঁজতে খুঁজতে একটা পেয়েও গেলাম। অফিসটা খুব বড় না, বাট মাঝামাঝি, প্রায় 200 থেকে 300 কর্মচারী রয়েছে। এখানে যেই সকল প্রোডাক্ট তৈরি হয় তা সম্পর্কে ভালো ধারণা আছে আমার, তাই যেই প্রশ্নগুলো করলো তা জিজ্ঞাসা করার সাথে সাথে সঠিক উত্তর দিয়ে দিলাম। যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কারণ ওনার সাথে আমার চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক আছে, যে কারণে ওনার ওখানে গেলে অনন্যারা জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ওখানে যাব না। তো এখন বর্তমানে ফেরা যাক। এখানে চাকরি সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরি করতে হবে সে কথা বলেছে। তারপর আমি অফিস থেকে বের হয়ে 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর ওনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গিয়েছে, তাই আমাকে এখন অন্য একটা ভার্সিটিতে ভর্তিও হতে হবে। তারপর বাসা থেকে অনেকটুকু দূরে একটা ভার্সিটি ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে ছিল। আর নাইমও এখন ইন্টার সেকেন্ড বর্ষে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসের প্রথম দিন, তো সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। তারপর অফিসে গিয়ে আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে বলল, স্যার আপনাকে তার রুমে রেখেছেন। আচ্ছা আমি আসছি। এটা বলে পিয়ন চলে গেল। আমি বসের রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি খুব ভালো। এর মাঝে আমি বসের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি বা বংশের নাম হচ্ছে খান। বয়সে আমার মতোই হবে। আর ওনার বাবা তাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। বাবার একমাত্র ছেলে। তা আপনার নামই তো আবির। হুম। এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও, আজকে দিতে হবে এটা। আচ্ছা। তারপর আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার আগে থেকে অনেক ধারণা আছে, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা সেরে ফেললাম। এইদিকে আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন। এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনি? আমার এই বিষয়ে ভালোই ধারণা আছে, তাই পেরেছি। তারপর সেই দিনের মতো আরও কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তা আমি জানতাম না। কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। আর আমার ফোন কেনার কারণ, আগের ফোনটা আমি অন্যদের বাসার ওখানেই রেখে এসেছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে হাসানের কাছে ফোন দিলাম। মা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবেই চলে গেল 3টা মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। আর ধীরে ধীরে জয়দের অফিসটা অনেক বড়ও হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000-এর মতো। আগের বাসার আর থাকি না। অফিস থেকে যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকা শুরু করেছি। সাথে একজন কাজের মেয়েও আছে, কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছেন। স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। কি জন্য? আমার 2য় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে, আচ্ছা ঠিক আছে। আর এর কারণে আমি 15 দিনের ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে আসলাম। আমার সিট খুঁজে আমি পেয়ে গেলাম। তারপর সেখানে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক। কেননা সে হচ্ছে আর কেউ নয়, সে আমার জয় স্যার, মানে আমার স্যার এসেছেন। স্যার, আপনি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমিও তো এখানেই পড়ি। তাহলে তো ভালোই হলো। আজ থেকে এখানে কোনো স্যার নয়, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আচ্ছা স্যার, থুকু জয় আমার পাশের সিটেই স্যার, মানে জয় সিট পড়েছে, তাই দুজনেই দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিকমতো পড়তে না পারায় পরীক্ষাটা এতটা ভালো হয়নি, তবে যেদিন রেজাল্ট দিল তখন দেখলাম আমরা দুজনেই টপ 20-এর মধ্যে আছি। এভাবে কয়েক মাস কেটে গেল। এখন জয় আর আমার অনেক ভালো বন্ধুত্ব। সে যেখানে যায় আমাকে সাথে করেই নিয়ে যায়, এমনকি তার বাসায়ও আমি অনেকবার গিয়েছি। এমনকি একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর যেখানে যাওয়া হলো তা ছিল সিলেট। আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতেও আমরা বাসের টিকিট কাটলাম। আর সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটল। জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়ল।
তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো, আমার বয়সী হবে, আর আমার পাশে এসেই বসলো। আমি আরেকটু জানালার দিকে সরে বসলাম। আপনার নামটা জানতে পারি? আমার নাম আবির। আপনার? আমার নাম নীলা। ও আচ্ছা, আপনিও কি সিলেট যাচ্ছেন? হুম। তা আপনি কি কারণে যাচ্ছেন? ফ্রেন্ডের সাথে ঘুরতে, প্লাস অফিসের একটা কাজে। ও, আমিও অফিসের একটা কাজে যাচ্ছি। যাওয়ার মাঝে ওর সাথে আরও অনেক কথা হলো, আর যেহেতু আমরা সমবয়সী তাই বললো যে তুমি করে বলতে, তাই আমিও ওকে তুমি করেই বললাম। এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছে গেলাম। অনলাইনে বুকিং করা ছিল, তাই হোটেলে আসলাম। আর এসে 2 রুম বুকিং করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব, আর অফিসের কাজটা আরও 2 দিন পরে, তাই আজকে একটু ঘুরতে বের হলাম। আর আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে বের হলাম, ঘুরলাম, অনেক ছবিও তুললাম, তারপরে বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, এর মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদেরকেই কাজটা দেওয়া হবে। আর কাজটা প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই ভালো করেই দিতে হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও সেখানে উপস্থিত। ও এসেছে আর কে কোম্পানি অফ ইন্ডাস্ট্রি থেকে। আর যারা কাজ দিবে তাকে দেখে আমি আরও বেশি অবাক হয়েছি, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। দেশে বিদেশে ওনার অনেক ব্রাঞ্চ রয়েছে। কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে এসেছে, তাই এখন ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার সাথে সাথে তখন জয় গেল সব কাগজ বুঝে আসতে, আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন এজন্য। এদিকে জয়কে অনেকেই কংগ্রাচুলেশন জানালো। জয় আসার পরে নীলাও জয়কে কংগ্রাচুলেশন জানালো, আর জয় এসে আমাকে বলল, তুই থাকার কারণে এত দূরে আসতে পেরেছি। তারপরে আমি আর জয় চলে আসলাম। আর 2 দিনে অনেক জায়গায় ঘোরাফেরা করে ঢাকায় ব্যাক করলাম। আর যেই প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। আর জয়দের কোম্পানি আরও ভালো পজিশনে চলে আসলো। এমনি একদিন আমার গাড়িটার কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম। তখন দেখলাম নীলা হেঁটেই কোথাও যেন যাচ্ছে। আমার জানা মতে ওর অফিস তো এই দিকে না, তাহলে কোথায় যাচ্ছে? তারপর আমি ওকে ডাক দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? আচ্ছা, এখানে না একটা কফি শপে চলো। ওকে। আমি আর নীলা একটা কফি শপে গেলাম। ও যাই বলল তাই শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ কথাটা হচ্ছে আজকের পার্টটা মনে হয় না এতটা ভালো হয়েছে। তার কথায় আমার মনের কোনো এক জায়গায় খুব কষ্ট লাগলো। মানুষ কেমন হলে এমন করতে পারে? চলেন, কি হয়েছিল সেদিন নীলার সাথে 1 সপ্তাহ আগে। কী কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে? স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাসে অনেক ভালো, যে কারণে রায়হান চৌধুরী ওদের কাজ দিয়েছেন। তাহলে তোমাকে পাঠানো হয়েছে কী জন্য? তুমি জয়েন করেছো অনেক দিন, তাহলে তুমি আনতে পারলে না কেন? এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। প্লিজ স্যার, এমনটা করবেন না, তাহলে আমরা একেবারে পথে নেমে যাব। আমার বাবা নেই, মার ছোট ভাইকে নিয়ে আমার সংসার। মা কিছু করে না বা তিনি অসুস্থ, তাই স্যার চাকরি থেকে বরখাস্ত করেন না। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আর বাদ দিব না। জি স্যার, বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তুমি কি নিজের শরীরের দিকে একবার চেয়েছো? কি ফিগার বানিয়েছো, পুরাই পাগল। আমি অনেকদিন ধরে চাইছিলাম, কিন্তু আজকে কোনো একটা উপায় পেয়ে গেলাম। তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না, আর তোমাকে প্রমোশন আর বেতন দুটোই বাড়ানো হবে। আর হ্যাঁ, আমি জানতাম আমরা এই কাজটা পাবো না, এর জন্য তোমাকে পাঠিয়েছি। এটা ছিল তোমাকে ভোগ করার একটা চাল। এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজ হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারছে না। যখন তার বস তার একেবারে সামনে চলে আসলো তখনই স্যার আসবো? নীলার বস নিজেকে ঠিক করে আসো। স্যার, কর্মচারীরা তো কোনো কাজ করতে চাচ্ছে না, তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পায়, তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দিবে। না, এখন বাড়ানো হবে না, ওদের কাজ করতে বলো, পরে বেতন বাড়ানো হবে। নীলার বস মনে মনে তোমরা কাজ করে যাও, তোমাদের কখনো বেতন বাড়ানো হবে না। ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার টেবিলের আর ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে। নীলা চলে গেছে, তার খেয়ালই করেনি তার বস। আচ্ছা ঠিক আছে। এই বলে সে এসে পড়ে। তখন নীলার বস খেয়াল করে নীলা নেই। সিকিউরিটি, জি স্যার, বলেন। নীলাকে আমার রুমে আসতে বলো। আচ্ছা স্যার। তারপর সিকিউরিটি নীলার টেবিলে গিয়ে স্যার, আপনাকে তার রুমে ডেকেছেন। আপনি যান, আমি আসছি। তখন সিকিউরিটি চলে গেল। তার কিছুক্ষণ পর নীলা তার বসের ডেস্কে গেল। তা কি ভাবলে তুমি?
এটা নিন স্যার, কি এটা? রিজেন্ট লেটার। আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না। তবে স্যার, একটা কথা শুনে রাখেন, একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না, হয়তোবা সেই হাত ভেঙেও যেতে পারে। বিদায় স্যার। এই বলে নীলা চলে আসে। তখন তার বস বলে, শকুনের দোয়ায় গরু মরে না। এবার বর্তমানে আসি। তখন নীলা খেয়াল করলো আমার চোখে পানি। আপনি কাঁদছেন কেন? না তো, বাদ দাও। ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে। আচ্ছা, সত্যিই কি তোমার বাবা নেই? সত্যি বলতে বাবা মারা যাননি। তার প্রতি আমার শুধুই ঘৃণা। আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে। এখানে কোনো খরচও দেয়নি। তারপর থেকে আমি কোনো রকমের সংসার চালাই। এখন একটা চাকুরি জরুরি। আর তখনই তোমার সাথে দেখা হলো। তখন আমি জয়কে কল দিলাম। বল। আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে। আগের জন তো কোনো একটা কাজে চাকরি ছেড়ে চলে গিয়েছে। তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার জন্য একজন নিযুক্ত করব। তুই কি বলিস? তোর জন্য লাগবে। আমি কি বলবো, যা ভালো হয় করে ফেল। ওকে মাই ডিয়ার কলেজের বন্ধু, শোনো, কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে, আর আমার পার্সোনাল সেক্রেটারি তুমি। তোমাকে অনেক ধন্যবাদ। না না, বন্ধুত্বের মাঝে নো ধন্যবাদ, শুধু ট্রেড। আচ্ছা ঠিক আছে, দিব। তার সাথে কথা বলে সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো, আর আমি বাড়ালাম আমার দিকে। চলে আসলাম অফিসে। তোর জন্য কাকে সেক্রেটারি বানালি? ওইটা তোর জন্য সারপ্রাইজ, আর তুই তাকে চিনিসও। আচ্ছা, দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে। কাল থেকে। আচ্ছা, তারপর জয় বলল, আজকে বিকেলে আমার সাথে চল, এক জায়গায় ঘুরতে যাব। কই যাবি? ওইটা তোর জন্য সারপ্রাইজ, যেমনটা তুই আমাকে বলেছিলি। আচ্ছা, তাই সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কারে করে বের হলাম। আমাকে দেওয়া হলো কারটা। ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। আন্টি, আজকে আমার আসতে একটু লেট হবে, জয়ের সাথে এক জায়গায় যাচ্ছে। ওকে বাবা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, এই বলে আমি ফোনটা রেখে দিলাম। বলে রাখি, আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখেন। আমি ওনার কাছে বড় ছেলে, আর নাইম হচ্ছে ছোট। এদিকে জয় ড্রাইভ করছিল, আর ও নিজেই চলল নিজ গন্তব্যে গাড়িতে। আচ্ছা দোস্ত, প্রেম করতে কি কি লাগে? কেন, তুই প্রেমে পড়ছিস নাকি? একটু একটু। কই, আমাকে তো বললি না। আর এক সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয়, কখনো সামনাসামনি দেখেনি, ওর সাথে কথা হয়েছে। তবে তোকে এখন ওর ছবি দেখাবো না, ওই আজকে দেখা করতে বলেছে। আগে বল কি করব। পছন্দ হলে ভালো, সরাসরি প্রপোজ করবি, তবে এখন না করাটাই ভালো। কিছুদিন যাক, তারপরে। আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালাম। মেইন রোড থেকে কিছুটা ভেতরে বলা যায়, তবে বড়লোকদের রেস্টুরেন্ট। আমাকে নিয়ে জয় ভেতরে গেল। যাওয়ার পরে সাইডে একটা টেবিলে বসলাম, আর জয় মারিয়াকে ফোন দিল। আপনারা তো আবার মারিয়াকে চিনবেন না। মারিয়া হলো জয়ের ঠিক করা না হওয়া গার্লফ্রেন্ড, আই মিন নতুন জিএফ। এই তুমি কোথায় আছো? এই তো চলে এসেছি। আচ্ছা আসো। এই বলে জয় ফোন রেখে দিল। আমরা আরও কিছুক্ষণ কথা বলার পর দেখলাম জয় হাত উঁচু করে কাকে যেন ইশারায় ডাকছে। আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, হয়তো এটাই জয়ের গার্লফ্রেন্ড হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা সুন্দর আছে, তবে আমি তাকে আগে কোথাও দেখেছি এরকম মনে পড়ছে, অনেক আগে, সঠিক মনেও আসছে না। মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো। তখন, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আর হ্যাঁ, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই, এ হলো জয়, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হ্যালো, আমি আবির। আমি মারিয়া। তখন কিছু খাবার অর্ডার দিল। আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম। আসার সময় আমি ড্রাইভ করছি, আর পেছনে জয় এবং মারিয়া। মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম। দেখলাম জয়দের বাসা থেকে 1 ঘন্টা 30 মিনিটের পথ দূরে মারিয়াদের বাসা। তাই ঠিকানা ম্যাপে থাকার কারণে আমার সমস্যা হলো না। অপরদিকে ওরা দুজন পিছনে বসে কথা বলছিল, তাদের কথা শোনার প্রয়োজন আমার নেই। তারপর মারিয়াকে ওদের বাসার ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে, আর জয় পিছন থেকে এসে সামনে এসে বলল। আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল। এইদিকে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসার পর মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয়। তারপর আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম, আর নাইম এসে দরজা খুলে দিল। এখন নাইমের পড়ালেখাটাও ঠিকমতো ভালোই চলছে। আমার পড়ালেখা হয় মাঝে মাঝে, এদিকে সকল কাজের মধ্যে লেখাপড়া করার সময় পাই না। তারপর আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম। তারপর আন্টি এসে খাবারের জন্য ডাক দিলেন। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম।
ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি ভাবতেও পারিনি। পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙল। আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম আর সকালে বের হলাম মর্নিং ওয়াকে। তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। স্যার, গাড়ি স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিতে হবে। আচ্ছা, নিয়ে যাও। তারপর এদিকে আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা করলাম। অপরদিকে নীলা আমার আগেই অফিসে পৌঁছে গিয়েছে আর জয় নীলাকে দেখে অবাক। আরে নীলা, তুমি আমাদের অফিসে কি মনে করে? কেন, আবির বলেনি? আমি তোর পার্সোনাল সেক্রেটারি। ও আচ্ছা। তারপর জয় বলল, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এটা যে তুমি, আমি ভাবতে পারিনি। তুমি এখানে আসলে কেন? তারপর নীলা জয়কে সব বলল। এর মাঝে আমিও চলে আসলাম। কী ব্যাপার, কি কথা হচ্ছে? তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে। তারপর আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম। আমার পাশেই তার ডেস্ক, তবে এর মাঝে একটা কাঁচের ব্যবধান, মানে কাচের গ্লাসের একটা দেয়াল। নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল, কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে। আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে, তাই আমার কাজ অনেক কমে গেল, প্রায় নাই বললেই চলে। এমনই একদিন আমি একটা কাজ করছিলাম, তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয় আর সে নিজেই সব সলভ করে দেয়। এখন জয়দের কোম্পানি বাংলাদেশের টপ 5-এ অবস্থান করেছে আর ব্রাঞ্চ আছে 6টা। চলো আজকে কোথাও ঘুরতে যাই। আমিও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে বের হলাম। তবে গফ বলে ভুল করবেন না, নীলা এখন আমার ব্যাপারে সব জানে। আমরা দুজন ভাই বোনের মতো। আমি আর ওই ঘুরতে গেলাম একটা পার্কে। ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লিমা। লিমা নাকি আজকে তার ফুপির বাসায় যাবে, সেই জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে। আর লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাসা থেকে বেশি দূরে না। আমাদেরটা অনেক গ্রাম সাইড, তাই হেঁটে পৌঁছাতে প্রায় 25 মিনিট সময় লাগে। তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন? আমি ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু, এখানে একটা চাকরি পেয়েছে তাই এখানে এসে পড়েছি, কিন্তু তাদের কোম্পানির নামটা বললাম না। আচ্ছা, অনন্যা কিছু বলেনি? না, বলেনি কিছু। তবে তুই আসার পর থেকে ও অনেকটা অন্যরকম হয়ে গেছে। ঠিকমতো ভার্সিটিতে আসে না, কথাও বলে না ঠিকমতো। তোর সাথে কে? চিনলাম না তো। ও, ওর সাথে তো তোদের পরিচয় করাতেই ভুলেই গিয়েছি। ও হচ্ছে আমার বোনের মতো, আমার ওয়ার্কমেট। ওর নাম হচ্ছে নীলা। পরিচয় হয়ে নেয়। হ্যালো, আমি নীলা। আমি লিমা। আমি মেহেদি। তা কেমন চলছে তোদের দিনকাল? ভালোই। বাবার হোটেলে খাওয়া, পড়ালেখা শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। এদিকে লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে, তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল। এদিকে কোনো কফি শপেও গিয়ে বসতে পারলাম না, তাই আমি আর নীলা একটা কফি শপে গিয়ে কফি খেলাম। আসার সময়, আজকে তোমাকে মা যেতে বলেছেন বাসায়। অন্যদিন যাবো নে। না, আমি কোনো কথাই শুনতে চাই না, আজকে যেতে হবে। এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি। আচ্ছা চলো। আমরা যাওয়ার আগেই নীলা ওর মাকে বলেছিল আমি আসব, তাই তিনি সব রান্নাবান্না করে রেখে দিয়েছেন। আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই তার ছোট ভাই এসে দরজা খুলে দিল। আর এদিকে আমি আসার আগে নীলার ভাইয়ের জন্য কিছু চকলেট কিনে নিয়েছিলাম। তারপর তার হাতে সেই চকলেটগুলো দিলাম এবং আন্টির কাছে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? জি, ভালোই আছি। তিনি আমার বাবা মার কথা জিজ্ঞেস করলেন না, কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল। এদিকে খেতে বসলাম, খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। তারপর আমি রাতে খাওয়া দাওয়া করে নিলাম। খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম। এদিকে বের হতে হতে প্রায় রাত 9টা বেজে গেল। রাস্তায় লোক একদমই নেই। তারপর আমি নীলাদের বাসা থেকে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম। তারপরে রোডের অপর পাশে একটা রিক্সা দেখতে পেলাম আর আমি সেই দিকে এগোতে থাকলাম। রাস্তার যখন মাঝামাঝি চলে আসলাম তখন একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল আর আমি কিছুটা দূরে ছিটকে পড়লাম। রাস্তার ঘর্ষণে কয়েক জায়গায় কেটেও গিয়েছে আর মাথায় বাড়ি খেলাম। এমনিতেই রাত, তবুও রাস্তার বাতিগুলো আমার চোখে ঝাপসা হতে লাগলো। তারপর আর কিছু মনে নেই, মানে অজ্ঞান হয়ে পড়লাম। এদিকে যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আর নার্স বাইরে এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে। তাই ওনারা ভিতরে আসলেন আর আমি ওনাদের দেখে অবাক, কেননা তিনি ছিলেন রায়হান চৌধুরী। তারপর আমি ওনাকে দেখে উঠে বসতে লাগলাম, কিন্তু তিনি উঠে বসতে বারণ করলেন। আর এদিকে বলে রাখি, শরীরের কয়েক জায়গায় কেটে যাওয়ার কারণে আমার শরীরের জামা ছিল না, যার কারণে আমি খালি গায়ে ছিলাম। এখন কেমন লাগছে বাবা তোমার? জি আঙ্কেল, অনেকটা ভালো, কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে?
আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয়, তবে আমি খেয়াল করিনি। যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আসো তখন ড্রাইভার আর আমি দুজনে তোমাকে গাড়িতে আনি। তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল, তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি। তোমার কালকে রাত্রে থেকে জ্ঞান ছিল না, এই মাত্র তোমার জ্ঞান ফিরলো। এই নাও তোমার ফোন। যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথে এটা পড়েছিল, মনে হয় না? ঠিক আছে, আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি। না, ফোন লাগবে না। কোনো কথা না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব। আর তোমার আন্টি সকালে খাবার নিয়ে আসবে। এখানের খাবার বেশি ভালো না, তুমি শুয়ে রেস্ট নাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। কিরে, আবিরের কোনো খোঁজ পেলি? না মা, কালকে থেকে ফোন বন্ধ রয়েছে, তাই কিছু বলতে পারি না। আমি তো আবিরকে বাসায় গিয়ে ফোন দিতে বলেছিলাম, ওই হয়তোবা ভুলে গিয়েছিল। কিন্তু আমি তো কতবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ কেন? না, অফিসে যাই, ওখানে গেলে হয়তোবা জানতে পারা যাবে সব কিছু। আজকে আবির আর আসতে এত দেরি হচ্ছে কেন? না ফোন দিয়েই নেই। তখন জয় আবিরকে ফোন দিল, কিন্তু সে ফোনটা বন্ধ পেল। কি ব্যাপার, ওর ফোন তো বন্ধ থাকে না, তাহলে আজকে বন্ধ কেন? না, ওর বাসায় গিয়ে দেখতে হবে, ওর আবার কিছু হলো না তো। এই বলে জয় তার গাড়িটা নিয়ে রওনা হলো আবিরের বাসার উদ্দেশ্যে। সে আবিরের বাসায় যেতে থাকুক, আমরা অন্যদিকে ঘুরে আসি। বাবা, তুমি এখনো আবিরের খোঁজ পেলে না? না রে মা, অনেক তো খুঁজলাম কিন্তু পেলাম না তো। তুই চিন্তা করিস না মা, ভাগ্যে থাকলে এমনিতেই আসবে। শোন, তোকে একটা কথা বলি, যা তোকে বলিনি কিন্তু তোর জানা উচিত। বাবা বলো। তোর সাথে আমার বন্ধুর ছেলের একদম ছোটবেলা থেকে বিয়ের কথা হয়েছিল, কিন্তু যখন তোর বয়স 2 আর আমার বন্ধুর ছেলের বয়স 4, তখন আমরা আমাদের একটা বন্ধুর পার্টিতে যাই। আর পার্টিটা ছিল একটা মার্কেটের পাশে কমিউনিটি সেন্টারে। যে পার্টি দিয়েছিল তার একমাত্র মেয়ের 1 বছরের জন্মদিন উপলক্ষে ছিল। তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু যখন পার্টিতে কেক কাটা হয় তখনই তুই তোর মায়ের কোলে ছিলি। কিন্তু আমার ওই বন্ধুর ছেলে ওর মায়ের কোল থেকে নেমে পড়ে, কিন্তু ওর মায়ের ওদিকে খেয়াল ছিল না। সে হাঁটতে হাঁটতে ওখান থেকে বের হয়ে যায়। সিকিউরিটিরা খেয়াল করেনি, কিন্তু তারপর অনেক খোঁজা হয় কিন্তু পায় না। আর আবির যখন আমাদের এখানে আসে, তার আচরণ দেখে আমি তোর সাথে তাকে বিবাহ দিয়ে আমি মুক্তি নিতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পড়ে আসে ওটাও হলো না। সে চলে গেল যদি আমরা ভুলে বুঝি। এজন্য কতটা ভাগ্য, কতটা ত্যাগ করলো আবির। এদিকে শেষে অর্ণার দিকে দেখা যাক লিমা ওর ফুপির বাড়িতে গিয়ে গত রাতে আজ পুরনো সেই জায়গাটায় ঘুরিয়ে বেরিয়ে হয়েছে। প্রায় 2 বছর ধরেও এখানে আসে না। পুরনো জায়গাটায় প্রায় আগের মতোই আছে, শুধু কিছু কিছু জায়গায় পার্থক্য। লিমা হাঁটতেছিল, তখনই কেউ তাকে ডাক দিল। আরে, এটা লিমা না? কেমন আছেন? অনেকদিন পরে আপনার সাথে দেখা। আমি ভালো আছি, চলো আমাদের বাসায়। আগে তো অনেক আসতে, কিন্তু এখন আর আসনি। এদিকে লিমা যেতে চাচ্ছিল না, তাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন। আপনাদের ওই মেয়েটির সম্পর্কে বিবরণ দেয়। সে আর কেউ নয়, আমার ভাবি। তিনি কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন, আর তখনই লিমার সাথে দেখা হয় আর লিমাকে নিয়ে যায় আমাদের বাড়িতে। ওরা বাড়িতে যেতে থাকুক। জয় এতক্ষণ আবিরদের বাড়ি চলে এসেছে। আন্টি, আবির কোথায়? আমি জানি না তো, কালকে বাড়িতেও আসেনি, কোনো ফোনও করেনি। নাই, অনেকবার ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ। আর আমি মনে করেছিলাম হয়তো ও তোমার সাথে আছে, কিন্তু ও তো তোমার সাথেও নাই। এখন কোথায় খুঁজবো তাকে? আচ্ছা, আমি দেখছি, আপনাদের খুঁজতে হবে না, আমি ওকে খুঁজে বের করব। এটা বলে জয় ওদের বাড়ি থেকে বের হয়ে যায় আর মনে মনে, না, এখন খোঁজাখুঁজি হবে না, হয়তো কোথাও গেছে, ফোনটা মনে হয় হারিয়ে গেছে। আমাকে অপেক্ষা করতে হবে ওর ফোনের আশায়। এখন অফিসে যাই, এটাই ভালো হবে। আবার নীলা অফিসে এসে দেখে জয় আর আবির একজনও নেই এখানে। তখন নীলা ভাবলো হয়তো জয়ের সাথে কোথাও গেছে। ওর ধারণা ভুল, কেননা কিছুক্ষণ পর জয় আসলো একা। আবির কোথায়? তখন জয় নীলাকে সব বলল আর কাজে মন দাও, আমি ওকে খুঁজে বের করব। তখন নীলা আর তার ডেস্কে চলে গেল আর ভাবলো, আমি যদি কালকে ওকে বাড়িতে নিয়ে না যেতাম তাহলে এমনটা হতো না, সব দোষ আমার। এতক্ষণে লিমা আর ভাবি বাসায় পৌঁছে গেছে। তুমি কেমন আছো মা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালোই। তা তোমার বাবা মা কেমন আছেন? ভালো। আচ্ছা আন্টি, আবির কই? ওই নাকি ঢাকা একটা কলেজে চান্স পেয়েছে, তাই নাকি ওখানে চলে গিয়েছে। আর ও একটা কাজ পেয়েছে, ওখানে কাজ করে, যে কারণে অন্য ভার্সিটিতে চলে গেছে। অনেকদিন পরে কালকে দেখা হয়েছিল, আমি ওকে আসতে বলেছিলাম, কিন্তু ওই বলল কাজের চাপ অনেক, তাই যেতে পারবে না। না, ওর ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তারপর থেকে আর আসেনি। তা তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। আসলে আমি ওর ঠিকানা জানি না,
আগে জানতাম, কিন্তু এখন ওখানে নেই। কি করব? আচ্ছা মা, বাদ দাও। তখন ভাবি লিমার জন্য নাস্তা করে আনলো, আর লিমা মার সাথে আরও কিছুক্ষণ থেকে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে এখন আমার কাছে আসা যাক। আন্টি আসতে দেরি হবে, তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম। কতক্ষণ পরে আন্টি মানে ইয়াসমিন চৌধুরী আসলো। আমি ডান দিকে দেয়ালের দিকে তাকিয়েছিলাম, তাই আমি দেখতে পারিনি যে কে এসেছে। আন্টি এসে যখনই আমাকে ডাক দিবে তখনই ওনার চোখ আমার পিঠের উপরে যায়। এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে থাকে, আর ওনার চোখ দিয়ে জল পড়ছিল। আমি যখন কারো উপস্থিতি বুঝতে পারলাম তখনই ওনার দিকে তাকালাম, আর দেখলাম ওনার চোখে জল। আপনার চোখে জল কেন? আচ্ছা বাবা, তোমার পিঠের উপরের একটা সিংহ চিহ্ন আছে, ওটা কিসের? আমি জানি না, এটা অনেক আগে থেকেই আমার কাছে আছে। যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি এটা আমার কাছে আছে। বাবা, তুই এতদিন কই ছিলি? তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান। আজ থেকে 17 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি। এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলো। ইয়াসমিন চৌধুরী, আমি কিছু বুঝতে পারছি না, উনি কিভাবে আমার মা? আমার মা তো আছেন, তাহলে কি ভাইয়া যে কথা বলেছিল ওটাই ঠিক? চলেন যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে। যেদিন ভাইয়া আমাকে মেরেছিল সেদিন মা সহ অন্যরা যখন ঘরে যায় তখন ভাইয়া বলে, তুই আমার আপন কেউ না, আমি আমার এই সব সম্পত্তি একটু তোকে দিব না, পারলে তুই নিজেই বড় হয়ে দেখা। আমি তখন ভাইয়ার কথা কিছুটা বুঝতে পারছিলাম না। আজ বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল। আর আজ আপনারা বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে। পথ তো এখন অনেক দূর। কিন্তু আমি যদি তার আপন কেউ না হই তাহলে কেন আমি জানলাম না? আশেপাশের লোকেরাও তো জানবে, কিন্তু তারাও কেন জানলো না? এটা হয়তো একটা রহস্য, কিন্তু এটাও বলবো, তবে এখন না। এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তবুও নিজেকে ঠিক করলাম, কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। তখনই দেখলাম রায়হান চৌধুরী বা বাবা রুমে প্রবেশ করলেন, আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে। আপনাদের বলে রাখি, আমি আমার পালিত মাকে আম্মু বলবো আর ইনাদের বাবা মা বলবো, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। সো বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে কান্না করছে। তখনই, তুমি ওকে ধরে কান্না করছো কেন? দেখো, এটা আমাদের হারিয়ে যাওয়া ছেলে, যেই নামে তুমি আমাদের কোম্পানি রেখেছো। আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে, যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চায়। ও কিভাবে আমার ছেলে? ওর পিঠে দেখো, তোমার মতো জন্মদাগ রয়েছে। বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুই একদিন আমাদের কাছে ফিরে আসবি। আল্লাহ নিষ্ঠুর না, আর আমি তোকে ফিরে পেয়েছি। বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন, আর আমার আগের ফোনটা একেবারেই অচল হয়ে গিয়েছে, তবে সিমটা দেখলাম ঠিক আছে, তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম। আর একের পর এক মেসেজ আসতে শুরু করলো, আর জয় আর নাইমেরও ফোন মেসেজে আসলো। তারপর আমি তখন সবাইকে ফোন দিয়ে বললাম আমি হসপিটালে আছি। তখন জয়, নীলা, আন্টি, নাইমের মা, নাইম এরা সবাই আসলো। আর এসে যখন জানতে পারলো আমি এদেশের টপ বিজনেসম্যানের ছেলে, তখন তারা অবাক হলো আর খুশিও হলো। এদিকে বাবা বলল, তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আচ্ছা বাবা, সমস্যা নেই, তবে আমি এখনই তোমার কাজ করতে পারবো না, আর 2-3 মাস পরে তোমার কাজ ধরবো। এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে, আর নাইম জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে, কারণ ও ভালো বুদ্ধিমান। আচ্ছা, আজকে আমাকে বাসায় আনা হলো। এটা বাসা না, একটা বড় রাজপ্রাসাদ। আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে বা আমার ছোট বোন আমার কাছে এসে, ওকে মা, ও তোমার বড় ভাই হয়, তাই তুমি ওকে ভাই বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। আমি অসুস্থ থাকায় কোলে নিতে পারলাম না। এদিকে অনন্যার বাবা আমান সাহেব কাছে ফোন আসলো। অপর পাশ থেকে বলল, আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি। তার কথা শুনে আমান সাহেব অনেক আশ্চর্য হয়েছেন। তিনি ভাবছেন অনন্যা কি তার ছেলেকে মেনে নিবে? আমি তো তাকে কথা দিয়েছি বিয়ে দেব, আমার কথা কি রাখতে পারবো? আমান সাহেব বন্ধু তাকে কি বলছে তার দিকে পরে আসি। এদিকে 1 সপ্তাহ পরে আমি আজ অনেকটাই সুস্থ, তাই জয়দের অফিসে গেলাম। আগেই বলেছি আমাদের কোম্পানিতে আরও 2 মাস পরে জয়েন করব। তারপর ওদের অফিসে যাওয়ার পর আজকে একটা ভালো সংবাদ পেলাম। শুনেন কি সংবাদ। বাড়িতে আমার বিয়ের কথা চলছে, আর আম্মু একটা ছেলেকে পছন্দ করেছে, ওর বাবার একমাত্র ছেলে। আর কালকে ছেলেরা আমাকে দেখতে আসবে, এজন্য মা তোমাকে এবং জয়কে আমাদের বাড়িতে আসতে বলেছে। আমার বড় ভাই নেই, তোমরা আমার বড় ভাইয়ের মতো। আচ্ছা,
আমরা আসব। আজকে যে যার মতো কাজ করতে শুরু করলাম। এদিকে অনন্যার বাবা এবং ওর বন্ধু আজকে দেখা করবে বলেছে। শুধু তারা দুজনেই, সাথে আর কেউ না। আপনাদের বলে দেই, ওর বন্ধু আর কেউ নয়, সে হলো রায়হান চৌধুরী বা আমার বাবা। কেমন আছোস? ভালো, তুই? ভালো। আমার ছেলেকে তো ফিরে পেয়েছি, তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই। অনন্যা এটা মেনে নেবে কিনা তো জানি না, তবুও আমি চেষ্টা করব। ও আবির নামে একটা ছেলেকে ভালোবাসে, আমিও ভেবেছিলাম তার সাথে ওর বিয়ে দেবো। এরপর সব ঘটনা বাবাকে খুলে বললেন। অনন্যার বাবা বা আঙ্কেলের কথা শুনে বাবা হাসতেছিলেন, কেননা সে যার কথা বলেছিল সেই আব্দুল্লাহ বা আবির। আচ্ছা, আমার ছেলের ছবিটা দেখে তোর মনে হয় আর সমস্যা হবে? এটা বলে বাবা তার ফোনে আমার ছবিটা এগিয়ে দিলেন। দেওয়ার সময়, আমার কোনো সমস্যা নেই, তবে অনন্যা রাজি থাকলেই হয়। এরপর যখন আঙ্কেল ছবিটা হাতে নিলেন তখন এক প্রকার চমকে গেলেন, কেননা এটা কিভাবে হতে পারে? সে আমাদের যা বলেছিল তার সাথে তো এটা মিলছে না। তখন, কিরে, আশ্চর্য হচ্ছিস নাকি? আমিও চিনতে পারিনি। বাবা ওনাকে সব কিছু বললেন, আর আঙ্কেল কিছুই বললেন না। আচ্ছা, তুই অনন্যাকে বলিস আবিরই আমার ছেলে? না, এখন কিছু বলা যাবে না, অনন্যার জন্য একটা সারপ্রাইজ বলতে পারিস। আচ্ছা, তবে হিতে বিপরীত যেন না হয়। আচ্ছা, দেখা যাবে। আরও কিছুক্ষণ ওনারা গল্প করে যে যার গন্তব্যে পা বাড়ালেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আজকে আমি এখন বের হলাম, তুই এই দিকটা সামলে নিস। কেন, কি কাজ? তোর ভাবে যেতে বলেছি। আচ্ছা, যা। তারপর জয় চলে গেল। সেদিনের মতো আমি আর নীলা কাজ করে চলে আসলাম। এদিকে জয় ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। কি হলো, আজকে এত ইমার্জেন্সি ডেকেছে কেন? বাবা আমার বিয়ে নিয়ে বাসায় আলোচনা করছে। হোয়াট? কি বলো? তুমি কিন্তু কিছু একটা করো, না হলে আমি অন্য ছেলেকে মানতে পারবো না। আচ্ছা, আমি বাবা মাকে কালকে তোমাদের বাসায় পাঠাবো। আচ্ছা বাবু। ও, আমি বলছি না ওইগুলো আমার ভালো লাগে না, আমার নাম আছে না। আচ্ছা। পরের দিন নীলা অফিসে আসলো না, আর আমি আর জয় গেলাম না অফিসে। আজকে জয়ের বাবা অফিসে গেলেন। এদিকে দুপুরের দিকে কিছু মার্কেট করে আমি এবং জয় রওনা দিলাম নীলাদের বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে যখন কলিং বেল দিলাম, ভাই কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আন্টি আর নীলা এসে আমাদের সোফার রুমে নিয়ে গেলেন। আমি এবং জয় বসেছিলাম। ছেলেপক্ষ আসবে আরও অনেক পরে, তাই আমাদেরকে দুপুরের খাবার দেওয়া হলো। আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। আমরা দুজনেই খেয়ে নিলাম। একটু স্কিপ করি। এদিকে বিকেলে নীলাদের বাসার কলিং বেল বেজে উঠল। নীলার মা গেটটা খুলে দিলেন। আমি আর জয় বসে আছি, নীলা অন্য রুমে। যখন ছেলেপক্ষ বসবে তখন, কিরে তুই এখানে? কিন্তু তুই এখানে কি করছিস? আয়, বুকে আয়, কতদিন হলো দেখি না। কেমন আছিস? ভালো, কিন্তু তুই এখানে কেন? আমার জন্য মেয়ে দেখতে এসেছে, আর আমি আসবো না, কিন্তু তুই এখানে কেন? ও, তাহলে তুই। আর হ্যাঁ, আমি জয়দের কোম্পানির ম্যানেজার, আর ও হচ্ছে জয়, আমার বেস্ট ফ্রেন্ড। নীলার সাথে আমার একটা ঘটনাচক্রে পরিচয়। তারপর থেকে আমরা ওর ভাইয়ের মতো। নীলা ভালো, তোর সাথে মানাবে। তারপর ও আর জয় পরিচয় হয়ে নিল। আপনারা বুঝছেন না যে এটাকে? এটা হলো আমার আগের ভার্সিটির ফ্রেন্ড রাফি। আর আপনাদের তো বলেছিলাম যে একজন তার বাবার কোম্পানিতে কাজ করবে, আর এই হচ্ছে সেই। পরিচয় পর্ব শেষে নীলার এক বান্ধবী নীলাকে সাজিয়ে তাদের সামনে আনলো। সব কিছু দেখে রাফির বাবা মা নীলাকে পছন্দ করলেন, আর বিয়ের ডেট ফিক্সড করলেন। 1 সপ্তাহ পর ওদের বিয়ে। এদিকে রাফিরা চলে গেল, আর আমরাও বিদায় নিয়ে চলে আসলাম নিজ গন্তব্যে। অপরদিকে জয়ের বাবা মা মারিয়াদের বাড়িতে গেলেন। ওখানে গিয়ে কলিং বেল দেওয়ার পর বাড়ির কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে জয়দের বসতে বললেন। জয় এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু মারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ কথা বলে মারিয়াকে তার বান্ধবীরা নিয়ে আসলো, আর জয়ের পছন্দ হলো। তারা বললেন, বিয়েটা এখনই না হয়ে 1 মাস পরে হোক। আপনারা যা বলেন। ওখান থেকে চলে আসলো। এই কয়দিনে নীলার জন্য মার্কেট করা হলো। 1 সপ্তাহ পরে আজকে নীলার বিয়ে। বাসায় সবকিছু ভালো মতোই সাজানো হয়েছে। এদিকে বরযাত্রী চলে এসেছে, আর তার সাথে পুরনো ফ্রেন্ডরাও আছে। তবে অনন্যা আর লাখি আসেনি। বিয়েটা ভালো মতো সম্পন্ন হলো, আর আমরা সবাই মিলে আড্ডা দিলাম। কিন্তু খুব ভালো করে দিতে পারলাম না, কেননা বিয়ের দায়িত্ব সব আমার ওপরে ছিল। ঠিকমতো সব কিছু গোছানো হলো। এখন আমি ওদের সাথে আর গেলাম না। এভাবে 2 দিন চলে গেল। আর নীলার শ্বশুরবাড়ি থেকে তাকে চাকরি করতে দিবে না, তাই সে চাকরি ছেড়ে দিয়েছে।
2-3 দিন পরেই আমার ফোনে একটা ফোন আসলো। দেখলাম ফোনটা করেছে হাসান, বা আমার ফুফাতো ভাই। সে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। মামি অনেক অসুস্থ, আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি। তুই আয়, তোর ভাই একটা কাজে দেশের বাইরে গেছে, 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখে যা। আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ। আগেই বলেছি পালিত মাকে আম্মু বলবো, আর এখন এদেরকে মা বাবা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও আর তোমার সাথে আমরাও যাব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, আর বাবা মাও রেডি হয়ে নিচে আসলেন। তারপর গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যে। আর এর আগে হাসানকে বলেছি হাসপাতালের ঠিকানাটা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে পাঠিয়ে দিল। এদিকে যখন মাঝপথে পৌঁছালাম। কিরে, আজকে এখন অফিসে আসলি না কেন? নাকি কোনো সমস্যা? আসলে আমার আম্মা অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এজন্য অফিসে আসতে পারবো না আজকে। আচ্ছা ঠিক আছে, তো কবে থেকে আসবি? কালকেই জয়েন করব। আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আচ্ছা। তারপর প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছালাম। অপরদিকে আম্মুকে ডক্টর বেডে শিফট করেছেন। আম্মুর তেমন কিছুই হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম 309 নম্বর রুমটা কোথায়। সে দেখিয়ে দিল। তারপর আমি রুমের দরজায় গিয়ে নক করি। ভিতরে আসবো? হ্যাঁ আসো, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? হাসান বলল তুমি আসবে, তবে তোমার সাথে এনারা দুজনকে তো চিনতে পারলাম না। ওনাদের চিনতে পারবে, আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও, সবাইকে একত্রেই বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা। আরও কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জ্ঞান ফিরেছে। তিনি চোখ খুলে আমাকে দেখলেন। কেমন আছো আম্মু? তোকে ছাড়া কিভাবে থাকি বল? এখন সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস। তোর সাথে ওনাদের তো চিনলাম না, ওরা কে? আম্মু, ওনারা আমার বাবা মা। ওনাদের হারিয়ে যাওয়ার সন্তান হচ্ছে আমি। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদেরই সন্তান। আমি তো এটাও বুঝতে পারিনি যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানের সবাই জানবে, আর আমিও কোনো না কোনোভাবে জানতে পারতাম, কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলবে আমি আসলে ওনাদেরই সন্তান কিনা? তুই আমাদের সন্তান না, তবে ওনাদের সন্তান কিনা তা বলতে পারবো না। তাহলে তো আমাদের আত্মীয়রা কেউই জানে না? তারা কেউ জানে না, শুধু জানতাম আমি, তোর বাবা আর তোর বড় ভাই। আচ্ছা আম্মু, সব বুঝিয়ে বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। তবে জানতে হলে আজ থেকে আরও 19 বছর আগে থেকে ঘুরে আসতে হবে। তবে তোকে আরও আগে থেকে বলতে হবে, আরও 14 বছর আগে, মোট 33 বছর আগে। আপনাদের 33 বছর আগে থেকে ঘুরিয়ে আনি। তখন আমি কলেজে পড়তাম, মাত্র কলেজে উঠেছি, মানে প্রথম বর্ষ। তখন একটা ছেলে দেখতাম আমার পিছু নিত, আবার কলেজে তাকিয়ে থাকতো। আমি কিছু বলতাম না। ছেলেটা দেখতে সুন্দর ছিল। এভাবে চলতে থাকলো কিছুদিন। আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছি। তার কিছুদিন পর ছেলেটা আমাকে প্রপোজ করে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি পারবে আমার হাতে হাত রেখে অনেক দূরে পাড়ি দিতে? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। একত্রে বৃষ্টিতে দুজনে 2 হাত ধরে হাঁটতেও। আগে কখনো প্রপোজ করিনি, তাই আমি জানি না। আমাকে ভাবতে দেয়। যদিও আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম, তবুও বললাম না। তবে বললাম কালকে বলবো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। আচ্ছা, তোর বাবার ব্যাপারে বলে নি। তোর বাবার বাবা মানে তোর দাদা দাদি কেউ বেঁচে ছিল না, তবে তোর বাবা তোর দাদার একমাত্র সন্তান ছিল, তাই সব সম্পত্তি তোর বাবার নামেই হয়ে যায়। সে ছিল আমার থেকে 2 বছরের সিনিয়র, মানে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কিন্তু তোর নানা ছিল ওখানকার জমিদার, তা তোর বাবার সম্পত্তির তুলনায় অনেক বেশি। তো আপনারা বলতে পারেন যে তাহলে হাসান কিভাবে আমার ফুফাতো ভাই হয়? বলছি, তারা আমার এক আত্মীয় থেকে ছোট ফুফু এবং ফুফা বলে অভ্যাস হয়ে গিয়েছে, তো সেই সুবাদে ফুফাতো ভাই বলেই ডাকি। পরের দিন যখন কলেজে গেলাম তখন তোর বাবা আমার কাছে এসে জানতে চাইলো আমার মতামত কি। আমিও হ্যাঁ বলে দিলাম। এভাবেই চলতে থাকে আমাদের দিনকাল।
আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূরে, আর কলেজটাও অনেকটাই দূরে, যে কারণে বাবা মানে তোর নানা কিছুই জানতে পারেনি। কেটে যায় 3টা বছর। এর মাঝে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়। এর মাঝে ঘটে যায় এক অঘটন। আমার বাবা মানে তোর নানা আমার জন্য পাত্র দেখতে থাকে। বাবা মানে তোর নানা, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমার একটা ভালো ছেলেকে পছন্দ হয়েছে, আর আমি চাই তুই এই ছেলেকে বিয়ে কর। ওর কাছে তুই সুখে থাকবি মা। ছেলেটা ভালো চাকরি করে। অন্য জায়গায় তখনও জমিদারি না থাকলেও আমাদের ওখানে ছিল। আমি কোনো দ্বিতীয় কথা শুনবো না, আমার কথাই শেষ কথা। আমি আর কিচ্ছু বলতে পারলাম না। আমরাও 2 ভাই বোন, মানে আমার বড় আরেকজন ভাই ছিল, মানে তোর মামা। সে আমাকে খুব ভালোবাসতো। আমি তার কাছে গিয়ে তোর বাবার কথা বললাম, ভাইয়া তুই আমাকে একটা সাহায্য কর। তারপর আমি সব কিছু বললাম, আর বললাম আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, না হলে মরে যাব। আমি বাবাকে বুঝিয়ে বলবো। তোর মামা আমার আর তোর বাবার কথা বলে, কিন্তু তিনি আরও ক্ষেপে যায়, আর 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিতে চায়। পরের দিনই আমি তোর বাবাকে সব বলি, আর প্ল্যান করি আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাব। পরের দিন রাতে আমি আর তোর বাবা পালিয়ে চলে আসি চট্টগ্রামে। এখানে তোর বাবা একটা চাকুরি নেয়, আর দিনকাল ভালো মতোই কাটতে থাকে। এর 1 বছর পরে জন্ম হয় তোর ভাইয়ের, মানে রাজের। রাজ তোর থেকে 6 বছরের বড়। দেখতে দেখতে চলে যায় আরও অনেক বছর। তখন তোর ভাইয়ের বয়স 10 বছর মাত্র। কিছুটা বুঝতে শিখেছে। এর মধ্যে একদিন তোর বাবা অফিসের কাছে ঢাকায় আসেন, সাথে আমি এবং রাজও আসি। এখানে আসার পর অফিসের কাজ শেষে 2-3 দিন ঘুরলাম, পরের দিন চলে আসবো, তাই আজকে মার্কেটে বের হলাম। মার্কেট শেষ করতে করতে রাত হয়ে গেল। তখন ফিরছিলাম আমরা গাড়ির পিছনের সিটে, আর তোর বাবা ড্রাইভিং করতেছিল। রাত 12টার এপাশ ওপাশ হবে। রাস্তায় অনেকটা ফাঁকা। তখন তোর বাবা খেয়াল করলো যে গাড়ির সামনে কোনো ছোট বাচ্চা এসে পড়েছে, আর তখনই তোর বাবা হার্ড ব্রেক প্রেস করে। গাড়ি থেকে নেমে দেখে তুই। আশেপাশে কাউকে দেখা যায় না। অনেকক্ষণ ওয়েট করেও কাউকে পাওয়া যায়নি, যে কারণে তোর বাবা তোকে নিয়ে নেয়। যদি তোর আসল বাবা মাকে খুঁজে না পায়, তাহলে তুই আমাদের সন্তান হয়ে থাকবি। বলে রাখা ভালো যে আবির বা আব্দুল্লাহ পার্টি থেকে অনেকটা দূরে এসে পড়ে, যে কারণে আশেপাশে লোক দেখা যায়নি। আরও একটা কথা, তখন যে খবর বিজ্ঞাপন দিবে তা বেশি অ্যাভেলেবেল ছিল না। তখন বাবারা বেশি বড়লোকও ছিল না, তাই রিপোর্টও করতে পারেনি, বা দিলেও এত দূর পর্যন্ত পৌঁছাতো না। তারপরে সেখান থেকে তুই আমাদের ছোট ছেলে আবির। যেহেতু আমাদের বাসা ছিল চট্টগ্রাম আর কক্সবাজার থেকে একেবারেই কাছাকাছি, তাই তোকে আর তোর বড় ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হতো সমুদ্র সৈকতে। আর যখন তোর বয়স 7 হয় আর তোর ভাইয়ের বয়স 13, তখন প্রায়ই তোরা দুজন সমুদ্র পাড়ে চলে যেতি, না করলেও শুনতি না। এই কারণে আমি বলেছিলাম এখানে অনেকটাই আমি চিনি। যখন আমি আর আমার বন্ধুরা যখন সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম, তখন বলেছিলাম এখানে অনেকটাই আমি চিনি। 1 বছর পর যখন তোর বয়স 8 বছর, তখন তোর বাবা একদিন ঘুরতে যায় ঢাকা, তবে গিয়েছিল একটা কাজে। তখন তোর মামার সাথে তোর বাবার দেখা হয়। তোর বাবাকে তোর মামা আগে থেকেই চিনত, যে কারণে চিনতে কোনো সমস্যা হয়নি। কেমন আছেন? ভালোই। আপনি? ভালোই। ভালো না আপনাদের কথা বলে। এখন প্রায় মৃত্যু সজ্জায়। মৃত্যুর আগে আপনাদের সবাইকে একটু দেখতে চাই। আচ্ছা, আমরা 2 দিন পরেই যাব। আচ্ছা। এরপর তোর নানা আমাদের মেনে নেয়। 2 দিন পরে আমরা আমাদের আগের বাড়িতে যাই। গিয়ে দেখি বাড়িটা অনেকটাই আগের মতো আছে, তবে গ্রামটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কেমন আছেন বাবা? বাবা কিছু বললেন না, তারপর আমাকে ধরে কেঁদে দিলেন আর বললেন, আমার সাথে এতটা রাগ করে থাকতে পারলি? আমি তোকে কিছুদিন পরে মেনে নিয়েছিলাম। তা এরা দুজনকে? এরা তোমার 2 নাতিন। এ হলো রাজু আর অন্যজন আবির। তবে তুই যে আমাদের সন্তান না এটা বলিনি, যে কারণে এখনো পর্যন্ত কেউ জানে না। দাদু তারপর আমাদের বুকে টেনে নেয়। এরপরে 1 সপ্তাহের মাঝে আকস্মিকভাবে তোর নানা ভালো হয়ে যায়, সিনেমার মতো আর কি। এভাবে চলছিল আমাদের দিনকাল। বেশ সুখেই ছিলাম, তবে এর মাঝে একটা ঝড় চলে যায়।
এরপর যখন তোর বয়স 15 আর তোর ভাইয়ের বয়স 21, তখন তোর বাবা, জ্যাঠা আর নানা যায় একটা উকিলের কাছে, কেননা তোর নানা তোর বাবা আর জ্যাঠাকে সব সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন। তবে তোর জ্যাঠার কোনো সন্তান ছিল না। যখন ওনারা গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন, তখন একটা বড় ট্রাকের ধাক্কা খেয়ে ওনারা 3 জন মারা যায়। এনাদের শোকে আমরা ঠিক মতো কিছু করতে পারতাম না। তখন সংসার সামলায় তোর বড় ভাই। এইভাবেই চলতে থাকে দিনকাল। এরপরে অপবাদে তুই বাড়ি থেকে এসে পড়েছিস, আর কিছু বলা লাগবে না, তারপরে তুই সব জানিস। এবার বর্তমানে ফেরা যাক। তখন খেয়াল করলাম সবার চোখে পানি। এরপর মা, ভাবি অনেকেই থাকতে বলল, কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য। যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেই দিন আমি আসব। এরপরে আমি আর বাবা মা সেখান থেকে চলে আসলাম। যদিও আসতে মন চাচ্ছিল না, তবুও আসতে হলো। এদিকে পরের দিন আমি অফিসে গেলাম। কিরে আন্টি কেমন আছে? ভালো, শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। ও আচ্ছা। তারপর সেদিনের মতো কাজ শেষ করে এসে পড়লাম বাসায়। তারপর রাতে বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসলেন। খাওয়ার সময় 2 দিন পরে তোকে ইউকেতে যেতে হবে একটা কাজে। ওখানে একটা ডিল করতে হবে। আমাদের যে একটা ব্রাঞ্চ আছে ওখানে, যাদের কাজ ভালো হবে তাদের কাজটা দিব। আচ্ছা, তবে আমি গেলে জয়কে সাথে নিয়ে যাব। ঠিক আছে। পরের দিন তোকে আমার সাথে ইউকে যেতে হবে। কেন? একটা কাজে যেতে হবে আমাদের কোম্পানির। আর গেলে তুইও তোর বিয়ের জন্য মার্কেট করতে পারবি। আচ্ছা, তুই আমাকে যখন বলবি তখনই। আচ্ছা। তারপর কেটে গেল আরও 2 দিন। আজকে আমি আর জয় ইউকে এয়ারপোর্টে নামলাম। এদিকে বাবা আগে থেকেই একজনকে ঠিক করে রেখেছিলেন যে আমাকে এই কয়দিন সব কিছু দেখিয়ে দেবে। তারপর এয়ারপোর্টে নেমে ওই ব্যক্তির সাথে পরিচয় হয়ে নিলাম। আর আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেওয়া যাক। উপযুক্ত ব্যক্তিটির নাম হচ্ছে এলড্রিন। হ্যালো, আমি এলড্রিন। আমি আব্দুল্লাহ। আমি জয়। তারপর আমরা চলে গেলাম আমাদের বুক করা হোটেলে। আমাদের সাথে এলড্রিনও গেল। আর বাবা আমার সমবয়সী একজনকে ঠিক করেছে, বা এলড্রিন আমাদের সমবয়সী। এদিকে একদিন পরে যেতে হবে কাজে, তাই আমি এবং জয় এক রুমে থাকলাম, আর এলড্রিন অন্য রুমে। যেহেতু ও আমাদের সমবয়সী, তাই আপন করে নিতে কোনো সমস্যা হয়নি। এদিকে আমি আর জয় প্ল্যান করতে লাগলাম একটা সারপ্রাইজের, আর সেটা হলো তা কথোপকথনেই জানবেন। আচ্ছা, তুই কি করতে চাচ্ছিস? আচ্ছা, একটু গরিব সেজে গেলে কি হবে? মজাই হবে। আচ্ছা শোন, এখন ঘুমায়া যা, কালকে এমন ড্রেসে শপিং করতে যাব। আচ্ছা, শুভ সকাল, শুভরাত্রি। এদিকে পরের দিন সকালে ফ্রেশ হয়ে আমরা 3 জন নাস্তা করে নিলাম। অন্যদিকে জয় আমার সাথে এসে পড়ায় তাদের কোম্পানিতে তার বাবাই যাচ্ছেন এখন। সেই তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই জয় না থাকলে তার বাবাই অফিস যান। আর অপরদিকে আমার বাবা আমাদের কোম্পানির কাজ করছেন, কেননা আমি এখনও জয়েন করিনি। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আচ্ছা, এখানে বাদামি কাপড় কোথায় পাওয়া যাবে? কেন এইগুলা কেন? তারপর আমি আমাদের প্ল্যান বললাম ওকে। ও শুনে হাসতে লাগলো আর আমাদের একটা শপে নিয়ে গেল। তারপর আমরা 3 জনই শপিং করে নিলাম। এদিকে কালকে কি হবে তা ভেবে আমার কেমন যেন হাসি পাচ্ছে। তারপরে হোটেলে ব্যাক করলাম। পরের দিন সিম্পল ড্রেস আপ নিয়ে চললাম অফিসের দিকে। আমার সাথে জয় এবং এলড্রিনও আছে। 3 জনের গায়ে সাধারণ ড্রেস পরা। ঠিক জায়গা মতো এসে যখন আমরা গেট দিয়ে ঢুকতে যাব, তখন দারোয়ান, আপনারা এখানে কেন আসছেন? এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। এর মধ্যে ম্যানেজার এসে পড়ে। স্যার ভিতরে আসুন। তারপর এদিকে ম্যানেজারকে স্যার বলতে দেখে দারোয়ান বেশ অবাক হলো আর সরিও বলল। আপনারা তো বুঝছেন না যে এখানে ম্যানেজার কেমন করে চিনল। আসলে আমি আমার প্ল্যানের কথা বাবাকে আগেই বলেছিলাম, আর বাবা ম্যানেজারকে বলে দিয়েছেন উনি যেন আর কাউকে না বলেন, এটাও বাবা বলে দিয়েছেন। আচ্ছা, আপনি ভিতরে যান। আচ্ছা। তারপর আমরা 3 জন ভিতরে প্রবেশ করলাম। তখন দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, কেননা সবার ভালো ড্রেসের মাঝে আমাদের খারাপ ড্রেস। আমরা কি একটা জায়গায় বসে পড়লাম আর খেয়াল করলাম আমাদের দিকে সবাই কিছুটা এড়িয়ে চলছে। তবে আমার হাসি পাচ্ছিল এই ভেবে যে যখন আমি স্টেজে উঠব তখন তো সবাই ভূত দেখার মতো চমকে যাবে। অনেক মেয়েও ছিল, আবার কেউ কেউ ঠাট্টা না করলেও আমাদের দেখে হয়তো মনে মনে ভাবছে আমাদেরকে এখানে ঢুকতে দিয়েছে কেন। এবার প্রধান অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুরোধ করা হলো, মিস্টার আব্দুল্লাহ চৌধুরী,
আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। তারপর সবাই ইচ্ছুক জনতার মতো তাকিয়ে আছে যে কে মঞ্চে যায়। যখন আমি মঞ্চে পৌঁছালাম তখন ম্যানেজার আমাকে স্বাগতম জানালো, আর যারা আমাকে দেখে হাসছিল তাদের চোখ চখর গাছ। আমি অনেকগুলো থেকে সিলেক্ট করে এখানকার স্থানীয় কোম্পানিকে রাখলাম, নাম SG কোম্পানি বলে রাখা ভালো। জয়দের ওখানে রেখে আমি ম্যানেজার রুমে এসে পড়লাম, আর সেখান থেকে আমি উক্ত কোম্পানিকে সিলেক্ট করলাম। এবার মেইন অনুষ্ঠান শুরু হলো। আমার সাথে অনেকেই কথা বলতে আসলো, আমিও তাদের সাথে কথা বললাম। এরপর আমরা চলে আসলাম। অনুষ্ঠানের পরে আমরা 3 জন চলে আসলাম। তারপর 2 দিন আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরলাম। তার মধ্যে টাইন্স লিডো, এটা সমুদ্রের তীরবর্তী অবস্থিত ভৌগোলিক অবস্থান। তারপর পোর্ট মেরিয়ান, লাইক উইন্ডামেয়ার, ফিঙ্গালস্কেপ, আরও কয়েকটা জায়গায় ঘুরলাম। তারপর এইদিকে আজকে ক্লান্ত থাকায় শপিংয়ে আর যায়নি, তাই কালকে শপিংয়ে যাব ঠিক করলাম। পরের দিন এলড্রেইনের কাছ থেকে জানতে পারলাম যে ক্যাভিন্ট গার্ডেন নামে একটা শপিং আছে, ওটা ভালো আর সব কিছুই নাকি পাওয়া যাবে। তাই আমরা রেডি হয়ে রওনা হলাম মার্কেটের উদ্দেশ্যে। তারপর এদিকে আমি কিছু কিনলাম, বা আমার জন্যও কিছু কিনে নিলাম, আর এলড্রেইনও কিছু কিনলো। অপরদিকে জয়ের জন্য অনেক কিছু কেনা লাগলো। বেচারার বিয়ে বলে কথা, কিন্তু টাকাটা আমি দিলাম। বাবা আসার আগে আমাকে একটা কার্ড দিয়েছিলেন। তারপর সকালে শপিংয়ে গিয়েছিলাম, আর শপিংয়ের মাঝে লাঞ্চটা মার্কেটের একটা রেস্টুরেন্টে করলাম। তারপর এদিকে শপিং করে বাসায় ফিরতে রাত হয়ে গেল। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমরা চলে আসবো, তাই এলড্রিনকে বিদায় দিয়ে আমাদের প্রাইভেট কারে করে এসে পড়লাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে বাংলাদেশের প্লেনে করে চলে আসলাম বাংলাদেশে, আর আসতে প্রায় রাত 11টা বেজে গেল। তারপর আমি আর জয় আমাদের জিনিসপত্র নিয়ে গাড়িতে বসলাম। ড্রাইভার আমাদেরকে নিতে এসেছিল। জয় গেল তাদের গাড়িতে করে তাদের বাসায়, আর আমি আসলাম আমাদের বাসায়। তারপর বাসায় গিয়ে দেখি বাবা মা বসে আছেন, আর আমার ছোট বোন আগেই ঘুমিয়ে গিয়েছে। তাই ওদের জন্য আনা জিনিসপত্র আমি দিয়ে দিলাম। পরের দিন সকালে, ভাইয়া আমার জন্য চকলেট কই? আনি নাই। যাও, তোমাদের সাথে কথা বলবো না। ওলে আমার বৃষ্টি বোনটা রাগ করেছে। তোমার সাথে কথা বলবো না। তখন আমি ওর জন্য আনা চকলেট আর ড্রেস ওকে দিলাম, আর তখনই পাগলিটা আমার গলা জড়িয়ে ধরলো। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। এভাবে ভালো মতো দিনটা কাটছিল। কিছুদিন স্কিপ করা যাক। এদিকে আজ জয়ের বিয়ে, আমাকে যেতে হবে ওর সাথে। জয়দের বাড়িটা ভালো মতো সাজানো হয়েছে, বড়লোক বলে কথা। বাসার সামনে অনুষ্ঠানের জন্য স্টেজ বানানো হয়েছে। এদিকে নীলাকে ইনভাইট করেছিল, কিন্তু ও এখন হানিমুনে গিয়েছে, তাই আসতে পারেনি। আর জয় বিয়ের ড্রেস পরেছে, আর আমি পরেছি একটা নীল পাঞ্জাবি, সাথে একটা ব্লেজার, প্যান্ট, আর চুলগুলোকে একটু স্পাইক করে হাতে ঘড়ি দিয়েছি। এক কথায় মেয়েদের ক্র্যাশ খাওয়ার মতো। আর বাস্তবে কিন্তু আমি চুল একটু বড় করতে পারি না। তারপর জয় আর আমি ওর BMW করে যাচ্ছি, আর পিছনে অন্যগুলোতে আছে জয়ের কিছু ফ্রেন্ড আর আত্মীয় স্বজন। তারপর প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা ম্যারিয়াদের বাসায় আসলাম, আর ওদের বাড়িটা ভালো মতো সাজানো হয়েছে। তারপর জয়সহ আমরা গাড়ি থেকে নামলাম। বরপক্ষের জন্য গেট ধরা হলো। তখন আমি আর জয় সামনে। গেট ছাড়তে হলে 10,000 টাকা লাগবে, না হলে গেট ছাড়া হবে না। তারপর আমরা 15,000 টাকা দিয়ে দিলাম। তারা তো অনেক খুশি, আর গেটটাও ছেড়ে দিল। তারপর আমরা গিয়ে সঠিক জায়গায় বসে পড়লাম। এর মধ্যেই অনেকে আসলো বরকে দেখতে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম কয়েকজন মেয়ে আসতেছে, কিন্তু তাদের মধ্যে একজনকে দেখে আমি অবাকের চরম পর্যায়ে পড়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, কেননা সে হচ্ছে জান্নাত। তখন আমি ভাবতে থাকলাম, জান্নাত যদি এখানে আসে তাহলে কি তার বাবা মাও এখানে এসেছে? আর জান্নাত সহ মারিয়ার বান্ধবীরা যখন আমাদের এখানে আসলো তখন জান্নাত আমাকে দেখে অবাক, তবে কিছু বলেনি। এখন আপনারা তো বলবেন যে জান্নাত এখানে কিভাবে আসলো। আসলে জান্নাত হচ্ছে মারিয়ার খালাতো বোন। জান্নাত একাই এসেছে, কিন্তু তার সাথে তার বাবা মা আসেনি। এই জন্য আমি বলেছিলাম মারিয়াকে আগে কখনো দেখেছি। আরও একটি কথা, জান্নাত 1 সপ্তাহ আগে এসেছে, আর মারিয়ার বান্ধবীরা একদিন আগেই এসেছে, তাই ওদের সাথে পরিচিত হয়ে গিয়েছে। এখন গল্পে ফেরা যাক। জয় তার জায়গায় বসে আছে, আর তার সাথে আমি আর তার বন্ধুরাও বসে আছি। তারপর ওরা এসে আমাদের সাথে গল্প করতে শুরু করলো। একে একে পরিচিত হলাম। তবে জান্নাতকে দেখলাম অনেকটা চুপ করে আছে, আবার আগের থেকে অনেকটা শুকিয়েও গিয়েছে। এদিকে দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল, আর কনে পক্ষ থেকে মারিয়ার সাথে ওর 2-3 জন বান্ধবী ও জান্নাত এসেছে। এদিকে জয়দের বাসায় আসার পর কিছুক্ষণ আড্ডা দিলাম। জয়, আমি বাসায় চলে যাব। কেন?
তারপর আমি একপাশে গিয়ে জয়কে জান্নাতের কথা বললাম। সে আগে থেকেই সব কিছু জানতো, তাই বেশি কিছু বলার আর প্রয়োজন পড়েনি। তারপর আমি যখন চলে আসবো তখন জান্নাত ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে ওখান থেকে চলে আসলাম। বিয়ের সব কিছু শেষ হওয়ার 1 মাস পর এর মাঝে জয় মারিয়াকে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আজকে জয় আর মারিয়া ঘুরতে গিয়েছে জান্নাতের বাসায়। জয় আগে থেকে সব জানতো, কিন্তু কিছুই বলেনি। একান্ত একটা নিরিবিলি জায়গা, যেখানে শুধু মারিয়া আর জান্নাত। মারিয়া, এই চিঠিটা রাখ। আজ থেকে 1 সপ্তাহ পরে তুই এটা আবিরকে দিবি, এর আগে দিবি না। আর তুই কথা দে এটা তুই খুলে দেখবি না। আচ্ছা ঠিক আছে, তবে তবে কি? তুই কি আবার আবিরের প্রেমে পড়ে গিয়েছিস নাকি? পড়েছি। হাসি মুখে বলল, যেন মারিয়া কিছু বুঝতে না পারে। আচ্ছা। 2 দিন পরে মারিয়া চলে আসলো ঢাকাতে। মারিয়া যদি ভুলে যায় তাই। এই চিঠিটা নাও, কালকে আবিরকে দিয়ে দিও। তবে জান্নাত দিয়েছে বলবে না, তাহলে খুলেও দেখবে না। আর মনে করে দিও কিন্তু। জয় কিছুটা বুঝতে পারলেও হ্যাঁ বলে চিঠিটা নিয়ে নিল। পরের দিন ভুলে জয় চিঠিটা বাসায় রেখে চলে আসে অফিসে। জয় যখন অফিসে আসে তখন, কিরে কি খবর? এই তো ভালোই। জয়ের চিঠির কথা মনে পড়ে গেল। পকেটে হাত দিয়ে দেখে চিঠিটা নেই, মানে বাসায় রেখে এসেছে। তাই কথা না বাড়িয়ে যে যার কাজের দিকে পা বাড়ালাম। অন্যদিকে 1 দিন পর আজকে জয় আমাকে চিঠিটা দিল। এখন পড়া লাগবে না, বাসায় গিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে। সেদিন বাসায় এসে যখন আমি চিঠিটা পড়লাম তখন নিজের কাছে মনে হচ্ছে আমি এতদিন ভুল ছিলাম, যা চিঠিটা পড়ে আমার বুঝতে বাকি রইল না। আমাকে বাড়ি থেকে বের করতে ভাইয়ার একটা প্ল্যান ছিল এটা। অপরদিকে জান্নাতের প্রতি আমার যতটা ঘৃণা ছিল তা এখন নিজের প্রতি ভুল বোঝা কাজ করছে। আপনারা কিছুই বুঝছেন না তাই তো? এখন বোঝা লাগবে না, ওটা পরে বলবো। এর মাঝে আজকে নাইমের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমি জয়দের কোম্পানিতে আমার স্থানে নাইমকে বসিয়ে দেব। যেই ভাবা সেই কাজ। যে কারণে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যাওয়া যেতে পারে। তারপর অনুষ্ঠানে পরিচালনা করছে 2 জন, একজন মেয়ে এবং অন্যজন ছেলে। আপনারা জানেন এই কোম্পানিতে একজন নতুন ম্যানেজার নিয়োগ করা হবে, আর আগের ম্যানেজার চাকরি ছেড়ে দিবেন। এই কারণে প্রধান অতিথি মানে জয় অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি আমাদের প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর জয় মঞ্চে যায় আর সকলে হাতে করতালি দেয়। আপনারা জানেন আবির বা আব্দুল্লাহ এখান থেকে চাকরি ছেড়ে দেবে। এর পিছনে অবশ্য একটা কারণ বিদ্যমান, কেননা সে এখানে চাকরি ছেড়ে তার নিজের প্রতিষ্ঠানে সিইও হবে। আর আপনাদের মাঝে আসবে একজন নতুন ম্যানেজার। আমি নাইম বা আপনাদের নতুন ম্যানেজারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, সে আপনাদের থেকে ছোট হলেও তাকে আমরা ঠিকভাবে সিলেক্ট করেছি। এতে আপনাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এরপর নাইম মঞ্চে ওঠে, মাইক্রোফোন হাতে নিয়ে, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একজনের কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আর হ্যাঁ, আমি আপনাদের সবার থেকে বয়সে ছোট, তবুও আমাকে এখানে নেওয়া হয়েছে। আশা করি আপনারা আমাকে কাজে সাহায্য করবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে কোম্পানির সুনাম আগলে রাখার চেষ্টা করব। আপনারাও আপনাদের দায়িত্বের পিছুপা হবেন না। এই বলে নাইম তার বক্তব্য শেষ করলো। এবার এখন আপনাদের মাঝে বিদায় বক্তব্য দিবে ম্যানেজার বা আবির। এখন তাকে আমি অনুরোধ করছি। তখন ধীর পায়ে আমি মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকলাম। মাইক্রোফোন হাতে নিয়ে আমি মঞ্চে আসার আগেই সকল কর্মকর্তা করতালির শব্দে কানে ভেসে আসলো। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আবার বললেন না যে আমরা কখন দোয়া করলাম। যাই হোক, আমার বিদায়টা চিরবিদায় নয়, আমি মাঝে মাঝে আসব। আপনারা আমাকে যেমনটা সাহায্য করেছেন আশা করি নাইমকে সেভাবেই সাহায্য করবেন। আপনারা তাকে আমার মতোই ভাবেন। আমি যেমনটা আপনাদের সাথে থেকে কাজ করেছি আপনারা তার সাথে সেভাবেই কাজ করবেন। সে আপনাদের আমার মতোই সাপোর্ট করবে। আমাদের কাছে লেখাপড়ার মূল্যটা খুব বেশি নয়। আমার মূল্য দেই তার আচার আচরণ এবং তার ব্যবহার ভিত্তিতে। সে যদি খুব বেশি অভিজ্ঞ নাও হয় তবুও তাকে নেওয়া হবে। আর হ্যাঁ, আমরা চাইলেই ভালো অভিজ্ঞ একজন নিতে পারি, তবে সে যে ভালো হবে নাকি খারাপ হবে তার কোনো গ্যারান্টি নেই। আর নাইমের সাথে পুরো পরিচিতির জন্য তাকে এই পদটা দিয়েছি, যে কিনা আপনাদের হয়ে কাজ করতে পারবে। আমি আমার বক্তব্য আর বড় করতে চাচ্ছি না। আশা করি আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। বিদায়। তখন দেখলাম সকলে চুপ হয়ে আছে। এক মেয়ে যখন নাইমকে দেখেছিল হয়তো অনেকেই মানতে পারেনি। এখন আমার কথা শুনে সকলে চুপ করে আছে।
এরপর শুরু হয় নৃত্য অনুষ্ঠান। দিন শেষে আমি আমার বাড়িতে। বাবা বলেছেন কালকে আমাকে ওনার অফিসে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন এবং কালকে কয়েকজনকে নতুন করে চাকরি দিবেন, আর ওটার দায়িত্ব আমাকে দিয়েছেন। পরের দিন রাত্রে খেতে বসে বাবা আমাকে বললেন, কালকে আমাদের অফিসে কিছু নতুন লোক নেওয়া হবে। আমি চাচ্ছি তুমি চাকরির পরীক্ষাটা নাও, আর তোমাকে কালকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। না বাবা, আমি নেব না। তুমি আমার জন্য ইন্টারভিউর ব্যবস্থা করে দাও, বাকিটুকু আমি বুঝে নেব। তুমি যা বলবে তাই। তবে হ্যাঁ, আমাকে কালকে তুমি পরিচয় করিয়ে দেবে না, যা কিছু করার আমি করে নিব। ঠিক আছে। তারপর বাবা অফিসের কেরানিকে বললেন একটা ফাইল তৈরি করতে। তিনি পরিচয় দেননি। পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন। এদিকে আমি একটা রিক্সা নিয়ে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্রও নিয়ে নিলাম। ওখানে যাওয়ার পর পিয়ন বললেন, আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন। হুম। ওয়েটিং রুমে বসে থাকেন, আরও 30 মিনিট পর শুরু হবে। আচ্ছা। তারপর আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম। ওখানে গিয়ে দেখি আমার মতো আরও 30 থেকে 40 জন বসে আছে, যেখানে মাত্র 15 জন লোক নেওয়া হবে, যার মধ্যে 5 জন কম্পিউটার সাইটে এবং অন্য 10 জন সাধারণ কর্মকর্তা। তারপর আমি কাজের জন্য এসেছি, সাধারণ কর্মচারীদের সাথেই বসে পড়লাম। একত্রে কথা বলছে একে অপরের সাথে, কেউ ভালো দিক আবার কেউ মন্দ দিক। আর তখনই আমি আমার মতো করে মোট 15 জনকে সিলেক্ট করলাম, যা আপনাদের না জানলেও চলবে। এদিকে 30 মিনিট পরে আপনারা 3 জন করে ভিতরে যান। এরপরে যেতে থাকলো, আর বেরোনোর সময় পিয়ন বললেন বাইরে অপেক্ষা করতে, যার ভালো হবে তাদের রাখবে। সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট 3 জন প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি তারা 2 জন ইন্টারভিউ নিচ্ছে। আমাদের সিটে বসতে বললে আমি গিয়ে সিটে বসে পড়ি। তারা 2 জন আমাদেরকে অনেক প্রশ্ন ধরলো। আমি আর আরেকজন পারলাম, কিন্তু দ্বিতীয় জন, আপনার এখানে চাকরি করতে চান যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন, কিন্তু কত দিতে হবে? এই ধরেন 10 লাখ। আমি দিতে পারবো, তাহলে কি আমার চাকরি হবে? হয়ে যাবে। আমি কিভাবে দেব? আমার বাবা মা গরিব, দিন এনে দিন খাই, আর এত টাকা কিভাবে মিল করে দেব? তাছাড়া আমার ছোট একটা বোনও আছে। আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না। ভালো মতো যে উত্তর দিয়েছিল। তাহলে আপনি আসতে পারেন, টাকা দিলে চাকরি হবে, নতুবা হবে না। দ্বিতীয় ব্যক্তি উঠে চলে যেতে লাগলো। আপনি কোথায় যাচ্ছেন? আর কে বলেছে আপনার চাকরি হবে না? যারা আপনার চাকরির ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে। আমার কথা শুনে তারা হাসতে থাকলো। আর তুমি আমাদের উপরে কথা বলো, তোমাকে এক্ষুনি বের করে দেওয়া হবে। আমি একটু ঢং করে আমি আপনাদের নামে বলবো, তাহলে আর আপনাদের রাখবে না। তখনই আমি আমার রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না, দিয়ে দিলাম 2টো থাপ্পড়। এর আগেই আমি আমার বাবাকে মেসেজ দিয়েছিলাম এখানে আসতে। তারা যখন সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে তখন কি হয়েছে এখানে? দেখুন স্যার, আমরা ভালো মতো পরীক্ষা নিয়ে চাকরি দিতে চাইছিলাম, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না। আরও টাকা দিয়ে চাকরি দিতে বলছিল আমাদের। আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে। তখনই ওদের দুজনের কথা শুনে বাবা হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটা দেখলেন। এদিকে আমি আসার আগেই কিন্তু একটা ক্যামেরা আমার শার্টে লাগিয়ে রেখেছিলাম, যেটা সরাসরি বাবার ফোনে কানেক্ট করা ছিল। যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে। বাবার কথা শুনে ওরা 2 জন ঘাবড়ে গেল। এরপর 2 জনকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর আমি যে 15 জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেই। আর যারা ছিল তাদের মধ্যেই প্রত্যেকে গরিব। সেদিনের মতো কেটে যায় দিনটা। পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে, কেননা এখন আমি তাদের নতুন বস। দিনগুলো ভালো মতোই কাটছে। এভাবে আমাদের ফাইনাল পরীক্ষাটাও শেষ হয়ে যায়। আর বলে রাখা ভালো, আমি মোটামুটি 100 সদস্যের একটা গ্যাং তৈরি করে ফেলেছি, কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ, তাই গ্যাংটা তৈরি করেছি। তবে এই ব্যাপারে কেউই জানে না, এমনকি আমার কাছে যারা কাজ করে তাদের মধ্যেও কেউ জানে না, শুধু একজন ছাড়া। আর এই গ্যাংয়ের লিড দেয় সেই, তার নাম হচ্ছে আরিয়ান। আর আরিয়ান আমাকেই শুধু চেনে, খারাপ কোনো কাজে তারা নেই। সকলেই অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে বা অনাথ, তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। তবে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল। আমি অনন্যার কথা বলেছি, আঙ্কেল আমি অনন্যাকে বিয়ে করতে চাই। আপনি চাইলেই আমার বাবা মাকে আপনার বাড়িতে পাঠাবো, যদি আপনি কিছু মনে না করেন। আঙ্কেল মনে মনে হেসে বলল,
না, তা কখনো সম্ভব নয়, কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে গেছি। এখন আমার কিছুই করার নেই। আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার কাছে কেন জানি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কেননা আমার সাথে সব সময় এমন হয়। ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছেন, যে কারণে এখন সে আগের মতোই আছে, শুধু আমারই অজানা। এদিকে আমার বাবা বিয়ের ব্যাপারে আলোচনা করছেন মায়ের সাথে। ওদিকে আমাদের কোম্পানি থেকে ও অনন্যাদের কোম্পানি থেকে বের করে দেওয়া কর্মকর্তাগুলো কীভাবে একত্র হয়েছে তা আমার অজানা। আজকে অফিসে যাচ্ছি, কিছু লোক নেওয়া হবে এজন্য। আমি ফাইলগুলো দেখছিলাম, তখনই 3টা নাম দেখে আমার চোখ আটকে গেল। আর তাদের জন্য আমি বিশেষ কাজের ব্যবস্থা করলাম, কেননা তারা 3জন হলো রাহাত, মেহেদি আর হাসিব, সেই পুরনো বন্ধুগুলো। আরও যে কয়েকজন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠাতে দেওয়া হলো। আর সিসিটিভি লাগানো আছে, যে কারণে ভালো মতো কাজ করতে হবে। এদিকে পিয়নকে দিয়ে ওই 3জনকে আমার রুমে পাঠিয়ে দিতে বললাম। যদিও তাদের সাথে মাঝে মাঝে আমার দেখা হয়েছে, কিন্তু আমি এখানকার সিও তা বলিনি, শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন। এদিকে আমার মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম, যে কারণে তারা কণ্ঠ অনুধাবন করতে পারেনি এবং চেহারাটা উল্টো দিকে ঘুরে থাকার কারণে আমাকে দেখতেও পারেনি। আচ্ছা, আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি, যেন আমার পাশে সবসময় থাকতে পারেন। আর আমি কেনই বা আপনাদেরকে এখানে নিলাম বলতে পারেন? আমরা এখানে কাজের জন্য সব কিছু করতে পারবো। আর আপনাদের তো এখানে চাকরি করার ইচ্ছা অনেক আগে থেকেই। আমার কথা শুনে তারা অবাকের চোখে বলল। আপনি কিভাবে জানলেন? আমি রুমালটা খুলে যখন তাদের দিকে তাকালাম। তুই এখানে? তুই না অন্য একটা কোম্পানিতে চাকরি করতি, কিন্তু এখানে কিভাবে? আরে না, এটা আমার কোম্পানি। তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি? মামা, তুই একবারে পাক্কা খেলোয়াড়। তারপর আমি তাদেরকে আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম, যেন আমার সাথেই থাকতে পারে। এভাবেই কাটতে থাকে আমার দিনগুলো। এখন বাবা আমাকে বিয়ের কথা বলছেন। তোমার জন্য একটা মেয়ে দেখে রাখছি, তার সাথে তোমাকে অনেক মানাবে। তুমি চাইলে তার ফটো দেখতে পারো। না বাবা, দেখা লাগবে না। তোমাদের পছন্দই আমার পছন্দ। যার সাথে বিয়ে দেবে আমি তাকেই মেনে নেব। এই না হলে আমার ছেলে। বাবা মুচকি হেসে স্থান ত্যাগ করলেন। সেই হাসিতে কিছুটা রহস্য আছে আমার জন্য, কিন্তু যার কারণ আমি জানি না, তবে আপনারা অবশ্য জানেন। তারপর আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি, কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো করে ভালোবাসতেন। কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথা তো আমি নিজ হাতে ভাঙতে পারি না। নীরবে রয়ে যাবে সব কান্না। কেন আমার সাথেই এমন হয় সব সময়? যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছে, মিথ্যা ও অপবাদে, যেখানে তার ভুল ছিল না। অযথা আমি ঘৃণা করেছি, আর এখন সেই আমার মায়া ত্যাগ করে অন্য কোথাও। এরপর যখন অনন্যাকে পেলাম তখন সেই হবে অন্য কারো। ছোটবেলায় হারিয়েছি বাবা, জেঠা, দাদা নামক ভালোবাসাকে। যদিও আপন ছিল, তবুও আপন থেকে আপন। এটা ভাবতে ভাবতে কখন যে চোখে পানি এসে গিয়েছে ভাবতেও পারিনি। কিছু ভালো লাগছিল না, তাই গিয়ে শুয়ে পড়লাম। মনকে বোঝালাম যা হয় ভালোর জন্যই হয়, তার সাথে খাপ খাইয়ে চলাটাই হচ্ছে মানুষ। তারপর আমি ঘুমের অতল সমুদ্রে ডুব দিলাম। প্রথম ভালোবাসাটা কিভাবে আমার জীবন থেকে চলে গিয়েছে বহুদূর। ঘুরে আসা যাক 2 বছর আগে, যখন জান্নাতের লেখা চিঠিটা পড়েছিলাম। তার পরের দিন কি লেখা ছিল সেখানে চলুন পড়ে আসি। আমার ফোনে একটা ফোন আসলো, তাকিয়ে দেখি হাসান ফোন দিয়েছে। কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। হাসান, বল, কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু ওই দিকের খবরটা জানিস তুই? কেন, কি হয়েছে? জান্নাত আর নেই। ওর কথা শুনে আমি বসে পড়লাম। ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ কেন আমাকে এমনটা দেয়? একটা মিথ্যার জন্য সবকিছু হারিয়েছি, এখন তাকেও। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাই চিন্তা করলাম যে না, আমাকে শেষ বিদায়টা দিতেই হবে। তাই দেরি না করে আমি, জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম চিরচেনা গন্তব্যের উদ্দেশ্যে। তারপর সাথে আমার বিশ্বস্ত লোক, যে আমার গ্যাংকে লিড দেয়, সেই আর অন্য 3 জন। অপরদিকে আমার দিকে নজরে থাকা আরও কেউ পিছু নিয়েছে, তা আমার অজানা। এদিকে চিঠিতে কি ছিল এখন বলি। চিঠি: সুপ্রিয় আবির, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসতে, আর আমিও তোমাকে অনেক ভালোবাসতাম। কিন্তু দেখো, একটা ঝড়ে সব কিছু শেষ। এখন তোমাকে বলি, সেদিন আমার সাথে কি হয়েছিল। সেদিন তুমি যখন বাসায় ছিলে না,
তোমার ভাই আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে, কিন্তু আমি রাজি হইনি। প্রথমে তখন তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমার ভালোবাসাকে চিরদিনের জন্য হারাতে হবে, যার কারণে দায়ী থাকবে তুমি। তোমার ভাই রাজ, তখন আমি শুধু তোমার কথা ভেবে রাজি হয়ে যাই। আমার জীবনের থেকে আমি তোমাকে বেশি মূল্য দিয়েছি, কিন্তু আমি তখন বলতে পারিনি, শুধু তোমাকে বাঁচানোর জন্য, কেননা তোমাকে আমি ভালোবাসি। এরপর দেখো তোমার সাথে আরও কতবার দেখা হলো, আমি কিছু বলতে পারিনি, কেননা তখন আমার প্রতি তোমার শুধু ঘৃণা ছিল, আর তুমি জানতেও চাওনি। আর হ্যাঁ, এটা তো বলবে আমি কেন হাসি খুশি থাকার চেষ্টা করতাম, কেননা আমি এটা চাইনি আমার সাথে কি হয়েছে সেটা সবাই জেনে যায়। উপরটা ভালো রেখে ভিতরটা জ্বলছে। এরপর কাজের কথা আসি। জানি না যখন তুমি এটা বলবে তখন আমি পৃথিবীতে থাকবো কিনা জানি না, কেননা আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে। কিছুদিন আগে ডাক্তারের দেওয়ার সময়টা শেষ হয়েছে। এখন যতটুকু আছে তা শুধু বোনাস হিসাবে ধরতে পারো। আগে কত স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে ঘর পাতবো, আমার স্বপ্ন অপূর্ণই থেকে গেল। তোমার ছাড়া আর কাউকে ভাবতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিও, এতে তোমার ঘৃণায় থাকা আমি। এটা পড়ে আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু তা পারিনি। অফিসের খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছিলাম। ভেবেছিলাম 3 দিন পরে গিয়ে তাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু তা অপূর্ণ থেকে গেল। এজন্য যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। এদিকে আমাদের গাড়িটা এসে থামলো জান্নাতের বাড়ির পিছনে। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। মা, ভাই, ভাবি এসেছে। আমাকে দেখে কেউ কিছুই বলো না, তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে দেখে একান্ত ডেকে, শোনো, জান্নাত আমাকে সবকিছু বলেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। মা আমার অনেক কষ্ট করেছে। আমি কিছু না বলে মামাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। যদিও ছেলেদের কাঁদতে নেই, তবু নিজেকে কন্ট্রোল রাখাটা খুবই কষ্টকর ছিল। এরপর আমি জয় ছাড়া আর কারোর সাথে কথা বলিনি। শুধু মনে মনে ভাবছিলাম যা হবে মাটি দেওয়ার পর, এখন কিছু করব না। তারপর এদিকে জান্নাতের জানাজা শেষে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। বাড়িতে এখনও মানুষ আছে অনেকে। আমি মামার ঘরে আসলাম। ওখানে গিয়ে দেখি কয়েকজন আছে। কিছুক্ষণ পরে ওরাও চলে গেল। আমি ভাবলাম যা কিছু করার এখানেই সমাধানটা করার উপযুক্ত সময়। আমি হাসানকে দিয়ে সবাইকে ডেকে পাঠালাম। সকলেই আসলো। সরাসরি কাজের কথায় চলে যাই। ভাইয়া, আমি চাইলে যেদিন মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই দিনই সব কিছু বলতে পারতাম, কিন্তু ভাবির কি হবে তা ভেবে আমি কিছুই বলিনি। কিন্তু জান্নাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমিই দায়ী। কি দোষ ছিল আমার? আমি তো তোমার কিছু করিনি, কেন করলে আমার সাথে এমন? এইদিকে সকলে নীরব দর্শকের মতো চেয়েছিল। সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি সম্পত্তির নেশায় অন্ধ ছিলাম, তখন চাইলেও বের হতে পারিনি। কিন্তু দেখ, পরে তোকে অনেক খুঁজেছি, কিন্তু ফলাফল স্বরূপ শূন্য। আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সব কিছু মিটিয়ে তোকে বলবো, তারপর তুই যে শাস্তি দিবি তাই আমি মেনে নিব। তবে শোন, আমার মাথায় কি ভূত চেপেছিল সেই দিন। পরে আমি বুঝেছি টাকা জীবনের কিছু না। একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছু না। যদিও বাসায় বলনি, কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি। এখন তুই আমাকে যেই শাস্তি দিবি তাই আমি মেনে নিব। এমন সময় গুলির শব্দ হলো। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান এবং তার সাথে থাকা 3 জন শব্দের দিকে 5-6টা বুলেট ছুড়ল। এবার বুঝিয়ে বলি, যখন ভাইয়ার সাথে কথা বলা শেষ করলো তখন দেখলো অপরিচিত 3 জন লোকের মধ্যে থেকে একজন আমার দিকে গুলি ছুড়ছে। তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ার ডান হাতের বাহুতে গুলি লাগে, আর ভাইয়া কিছুটা শব্দ করে উঠলেন। ঠিক তখনই গুলির শব্দের উদ্দেশ্য স্থানে আরিয়ান এবং তার সাথে থাকা 3 জন ওদিকে গুলি ছুড়ছে। ওই 2 জনের নিথর দেহটা মাটিতে লটিয়ে পড়ল। আরেকজন মারা যায়নি এখনো, তাই তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বে জ্ঞান হারিয়ে ফেলেছে। দেরি না করে ভাইয়া এবং 3য় ব্যক্তিকে নিয়ে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রাপথে সেও মারা গেল। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম, কেননা কে আমাকে মারতে চায়। এদের 3 জনের সবাই আমার অচেনা, তবে কে এরা? নাকি আমার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? তখনই পড়ে গেলাম আমি একটা মহাভাবনার জগতে। অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটি মেরেছে ওদের, নাকি অন্য কেউ। আমাদের তাকে শেষ করাটা আরও কঠিন হয়ে গেল। সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাবলাম, ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তাই ভাইয়া এখন কিছুই করতে পারে না। ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে,
তাকে ক্ষমা করে দেব? এটাই ভালো হবে। ভুল মানুষেরই হয়। আর ভাইয়া তো নিজের ভুলটাও বুঝতে পেরেছেন। এদিকে ডাক্তার এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে, তাকে দেখে আসেন। তারপর একে একে সবাই গেল। সবার শেষে আমি গেলাম। এখন রুমে আর কেউ নেই, আমি আর ভাইয়া। আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পেরেছি, নালে শাস্তি দে। তারপর আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এদিকটা ঠিক করে আমি চলে আসলাম। ভাইয়া সহ সবাই বাড়িতে চলে গেল। এখন প্রতিদিন ভাইয়ার সাথে আমার কথা হয়। এদিকে বাবা আমাকে বিয়ের কথা যে বলেছিলেন, আমি মেয়েকে এখনও দেখিনি। এদিকে আজকে আমার বিয়ে, পুরো বাড়ি লোকজনের সমারোহ, আমার আত্মীয় স্বজনে ভরপুর। আম্মু, ভাই, ভাবি, মামা, মারিয়া, হাসান, এরা সবাই আসছে। আমরা বরপক্ষ থেকে অনন্যার বাড়ির উদ্দেশ্যে না গিয়ে একটা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। কেননা অনন্যার সাথে যে আমার বিয়ে তা আমি এখনও জানি না, তবে বন্ধুগুলো সব জানে। তাই তারা সারপ্রাইজের জন্য অনুষ্ঠান করেছে কমিউনিটি সেন্টারে। তারপর আমি সেখানে গিয়ে দেখি বাবা কথা বলছেন অনন্যার বাবার সাথে। কিন্তু এটা দেখে একটু অবাক হয়নি, কেননা বাবার ব্যবসায়িক বন্ধুও নেই। তবে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠল। তারপর আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে বিয়ের কাজ শুরু হবে। এর মাঝে 3 জন সহ আরও কয়েকজন হাতে গান নিয়ে ভিতরে প্রবেশ করলো। আমি মুখে ভয়ের ছাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম। ওরা প্রবেশ করার পর যখন আমার লোকেরা গুলি ছুড়বে, তখন আরিয়ান না করে দেয়। যাদের কাছে গান আছে তারা ফেলে দাও, নইলে একজনও বাঁচতে পারবে না। আমার লোকজন সব গান ফেলে দিল। এই 3 জন আর কেউ নয়, যাদের আমি বের করে দিয়েছিলাম তারা। আমাদের অফিস থেকে 2 জন আর অন্যার বাবার ম্যানেজার। এই 3টার জন্য অনেক অপেক্ষা করেছি। আজকে তোকে শেষ করব, আমাদের অনেক বড় ক্ষতি করেছিস। এইদিকে আমি হেডফোনে আস্তে আস্তে বললাম শুট। সাথে সাথে যে কয়জন ছিল 3 জনের আশেপাশে তাদের দেহটা মাটিতে লুটে পড়ল। তারা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি আগেই জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই আগে থেকে সব কিছু রেডি রেখেছিলাম। তখন তাদের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আমি যে একটা গ্যাং চালাই এটা এখনও কেউ জানে না। তারা যখন জিজ্ঞেস করেছিল তখন আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম। এদিকে বিয়ের কাজ শুরু হলো। কাজী বিয়ে পড়ালেন, কিন্তু এখনও আমি আমার জীবন সঙ্গিনীকে দেখতে পেলাম না। এদিকে গাড়িতেও দেখার কোনো ইচ্ছা ছিল না, তাছাড়া গাড়ির ভিতরে লাইট অফ ছিল। তারপর গাড়িটা এসে থামলো আমাদের বাড়িতে। অতপর বউকে নিয়ে গেল আমার রুমে, আর আমি ছাদে গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি। আর কতক্ষণ থাকবি? তোর জন্য তো একজন অপেক্ষা করছে। ভিতরে গিয়ে আবার যেন চমকে না যাবি, বেঁচে থাকলে কালকে দেখা হবে। তারপর ছাদ থেকে নিচে নামিয়ে আমাকে রুমে দিয়ে গেল তারা। লাইট অন ছিল। আমি গিয়ে খাটের পাশেই বসে পড়লাম। খাটে গিয়ে যখনই তার দিকে তাকালাম, তখনই আমি 2 হাত ছিটকে গেলাম। অনন্যা, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? না মানে অন্য কারোর সাথে না তোমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওটা তুমি, আর আমার বাবার বন্ধু তোমার বাবা। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি অঙ্ক মিলাতে লাগলাম। সবার অঙ্ক মিলে, কিন্তু আমারটা মিলে না কেন? অঙ্ক পরে মিলিয়ে নিও, এখন নামাজটা পড়ে নাও। আমি আর অনন্যা নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লাম। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে অনন্যা গোসলের পরে একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে এবং আমাকে গোসল করতে বলল। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। সারপ্রাইজটা কেমন হলো? খুব ভালো, তবে আরেকটু হলে আমি গেছিলাম। আমার কথা শুনে সবাই উচ্চ স্বরে হেসে দিল। শুরু হলো আমার দুষ্টু মিষ্টি সুখের সংসার। সমাপ্ত।